জেটি লক্ষ্য করে ঊর্ধ্বশ্বাসে ছুটছিল এক তরুণী। অপরিচিত এক যুবক ডেক থেকে হাত প্রসারিত করে তাকে তুলে আনল। এর পরের ঘটনা বেশ চমকপ্রদ। দর্শক, সেদিনের সময়টা ছিল পড়ন্ত বিকেল। একটি বিশাল যাত্রীবাহী লঞ্চ সদরঘাটের পন্টুন ছেড়ে ধীরে ধীরে মাঝ নদীর দিকে এগোচ্ছিল। সেই নৌযানের দোতলার রেলিং ঘেঁষে এক তরুণ দাঁড়িয়েছিল। তার নাম অরণ্য, বয়স ২৬-এর কাছাকাছি। সাধারণ পোশাকে আবৃত ধীর স্থির স্বভাবের যুবকটি নদীর জলে তীরের সরে যাওয়া দৃশ্য অবলোকন করছিল। সে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিল। সে কারণেই এই দীর্ঘ নৌপথের যাত্রী হয়েছে। ঠিক সেই মুহূর্তে অরণ্যের দৃষ্টি জেটির একেবারে শেষ সীমানায় আটকে গেল। সেখান থেকে এক তরুণী এবং এক প্রবীণ ভদ্রলোক হন্তদন্ত হয়ে লঞ্চের দিকে ছুটে আসছিলেন। দুজনেরই হাতে বেশ কিছু লটবহর। তরুণীর পিঠে একটি ভারী ব্যাকপ্যাক এবং বৃদ্ধ মানুষটির হাতে বড়সড় একটি ট্রাঙ্ক। দুজনেই প্রাণপণে দৌড়ানোর চেষ্টা করছিলেন, কিন্তু জলযানটি ততক্ষণে জেটি থেকে নোঙর তুলে গতি বাড়াতে শুরু করেছে। অরণ্য মুহূর্তেই আঁচ করতে পারল যে এই মুহূর্তে কোনো সহায়তা না জুটলে এই দুজন যাত্রীর পক্ষে লঞ্চে ওঠা অসম্ভব। সে কাল বিলম্ব না করে নিজের জায়গা ছেড়ে গ্যাংওয়ের দিকে ছুটে গেল। তরুণীটি তখন কাঠের পাটাতনের একদম কাছাকাছি চলে এসেছে। অরণ্য রেলিংয়ের ফাঁক দিয়ে চিৎকার করে উঠল, "জলদি আসুন, আমার হাত চেপে ধরুন।" তরুণীটি তার ডাক শুনতে পেল এবং ১ সেকেন্ডও দেরি না করে প্রথমে নিজের ব্যাগটি ডেকে ছুঁড়ে দিল। অরণ্য তৎপরতার সাথে সেটি লুফে নিয়ে নিরাপদ স্থানে রাখল। এবার প্রবীণ ব্যক্তিটি জেটির প্রান্তে এসে পৌঁছলেন। অরণ্য তার কবজি শক্ত করে চেপে ধরে অত্যন্ত সাবধানে তাকে টেনে তুলল। বেশ কিছুক্ষণের চেষ্টায় তিনি ডেকের ভেতর প্রবেশ করতে সক্ষম হলেন। এবার তরুণীটির ওঠার পালা। লঞ্চের বেগ ততক্ষণে আরও কিছুটা বৃদ্ধি পেয়েছে। অরণ্য অত্যন্ত দৃঢ়ভাবে তার হাত চেপে ধরল এবং তাকে ওপরে টেনে তোলার চেষ্টা করতে লাগল। তরুণীটি কোনো ক্রমে ভেতরে তো চলে এলো, কিন্তু পাটাতনে পা রাখতেই একটি মোটা কাঁচির দড়িতে তার পা আটকে গেল। আকস্মিকভাবেই তার শরীরের ব্যালেন্স নষ্ট হয়ে গেল। অরণ্য নিজেকে স্থির রাখতে পারল না। চোখের পলকেই দুজন পাটাতনের উপর আছড়ে পড়ল। ভাগ্যক্রমে নিচে লাইফ জ্যাকেটের স্তূপ থাকায় কারোরই তেমন কোনো আঘাত লাগল না। এক লহমার জন্যে দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে রইল। পরক্ষণেই দুজনেই সশব্দে হেসে উঠল। প্রবীণ ভদ্রলোকটিও স্বস্তির হাসি হাসলেন। তরুণীটি দ্রুত গা ঝাড়া দিয়ে উঠল এবং অরণ্যকে উঠে দাঁড়াতে সাহায্য করতে করতে বলল, "দুঃখিত, আমার তাড়াহুড়োর জন্যেই আপনি এভাবে পড়ে গেলেন।" অরণ্য মৃদু হাসল। "কোনো সমস্যা নেই, অন্তত আপনারা তো ঠিকঠাকভাবে যাত্রা শুরু করতে পারলেন।" প্রবীণ ব্যক্তিটি এক বুক শ্বাস টেনে নিয়ে বললেন, "বাবা, তুমি না থাকলে আজ আমাদের এখানেই পড়ে থাকতে হতো।" অরণ্য অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল, "আরে আঙ্কেল, এখানে কৃতজ্ঞতা জানানোর মতো কিছুই হয়নি।" এরপর তিনজন ডেকে পেঞ্চিতে বসে পড়ল। কিছুক্ষণ সবাই নিজেদের হাঁপ ধরা শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করল। এরপর তরুণীটি মিষ্টি হেসে বলল, "যাই হোক, আমার নাম তানিশা।" অরণ্য জবাব দিল, "আমি অরণ্য।" প্রবীণ ভদ্রলোকটি বললেন, "আর আমি ওর বাবা, রাশেদ হাসান।" ধীরে ধীরে চারপাশের পরিবেশ শান্ত হয়ে এলো। লঞ্চ এখন নদীর বুক চিরে নিজস্ব ছন্দে ছুটছে। রেলিংয়ের বাইরে ঢেউয়ের পর ঢেউ, পালতোলা নৌকা আর নদীর পাড়ের জনবসতি দ্রুত পেছনে মিলিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ তিনজন এই বিষয়টা নিয়েই কথা বলতে লাগলো যে ঘাটে পৌঁছাতে তাদের এত বিলম্ব কেন হলো। এরপর অরণ্য প্রশ্ন করল, "আপনারা কোথায় যাচ্ছেন?" তানিশা জানালো, "একটি পারিবারিক অনুষ্ঠানে।" অরণ্য মুচকি হাসল, "দারুণ ব্যাপার, আমিও তো একটি দাওয়াতেই অংশ নিতে যাচ্ছি।" কিছুক্ষণ পর রাশেদ সাহেব বললেন, "মা, আমি একটু চোখ বন্ধ করি, অতিরিক্ত দৌড়ঝাঁপে শরীরটা বড্ড ক্লান্ত।"
অরণ্য তৎক্ষণাৎ বলে উঠল, অবশ্যই আঙ্কেল, আপনি নিশ্চিন্তে বিশ্রাম নিন। রাশেদ সাহেব বেঞ্চের একপাশে মাথা এলিয়ে দিলেন। অল্প সময়ের মধ্যেই তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন। এখন ওই বেঞ্চিতে কেবল অরণ্য আর তানিশা বসে আছে। কিছুক্ষণ দুজন একদম নিশ্চুপ রইল। এরপর অরণ্য মৃদু স্বরে প্রশ্ন করল, আপনি কি পড়ালেখা করছেন? তানিশা জানালো, হ্যাঁ, স্থাপত্যকলায় পড়ছি। ধীরে ধীরে দুজনের মধ্যে আলাপের সূত্রপাত হল। অরণ্য ফাঁকে ফাঁকে তার দিকে তাকিয়ে মুচকি হাসছিল, আর তানিশা লাজুক ভঙ্গিতে জবাব দিচ্ছিল। নদীর খোলা হাওয়া রেলিং গলে ভেতরে প্রবেশ করছিল এবং তানিশার উড়ন্ত চুল বারবার তার চেহারার ওপর এসে পড়ছিল। কিছুক্ষণ পর হঠাৎ তানিশার কিছু একটা মনে পড়ল। তার মুখের অভিব্যক্তি নিমেষেই পাল্টে গেল। সে বেশ নার্ভাস হয়ে গিয়ে বলল, একটা কথা বলছি, তবে দয়া করে কিছু মনে করবেন না। অরণ্য বিস্মিত হয়ে জানতে চাইল, কি ব্যাপার? তানিশা ফিসফিস করে বলল, তাড়াহুড়োয় বাবার মানিব্যাগটা ঘাটেই পড়ে গেছে, আমাদের কাছে কোনো টিকিট নেই। অরণ্য কয়েক মুহূর্ত তার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর বরাবরের মতোই হাসল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ডেকের অপর প্রান্ত থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, টিকিট চেকিং, সকল যাত্রী নিজেদের টিকিট হাতে রাখুন। অরণ্য এবং তানিশা দুজনেই একসাথে সেই শব্দের দিকে তাকালো। সিঁড়ি বেয়ে লঞ্চের টিকিট মাস্টার দোতলায় উঠে এসেছে এবং সে গুটি গুটি পায়ে তাদের দিকেই অগ্রসর হচ্ছে। তার শার্টের পকেটে রসিদ বই আর হাতে একটি ছোট পাঞ্চিং মেশিন। তার তীক্ষ্ণ দৃষ্টি ডেকে উপবিষ্ট প্রতিটি যাত্রের দিকে নিবদ্ধ। সে এক একজনের সামনে দাঁড়াচ্ছে, টিকিট পরীক্ষা করছে আর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু সে যতই কাছে আসছিল, তানিশার হার্টবিট ততই দ্রুততর হচ্ছিল। তার চেহারার উজ্জ্বলতা পুরোপুরি উধাও হয়ে গিয়েছিল। সে বারবার অসহায় দৃষ্টিতে অরণ্যের দিকে তাকাচ্ছিল, যেন তার কাছে এই বিপদ থেকে উদ্ধারের কোনো পথ খুঁজছে। অরণ্য তার এই নার্ভাসনেস খুব সহজেই ধরে ফেলেছিল। সে অত্যন্ত ধীর হলায় বলল, দুশ্চিন্তা করবেন না, আমি বিষয়টা দেখছি। তানিশা চরম বিস্ময় নিয়ে তার দিকে তাকালো। সে কিছুতেই মিলাতে পারছিল না যে অরণ্য আসলে কি পদক্ষেপ নিতে যাচ্ছে। টিকিট মাস্টার এখন আর খুব বেশি তফাতে নেই। সে কেবল এক সারি বেঞ্চ দূরে দাঁড়িয়ে আছে এবং যে কোনো মুহূর্তেই তাদের সামনে এসে হাজির হবে। তানিশার হাত পা শীতে বরফ হয়ে আসছিল। সে সন্তর্পণে তার বাবার দিকে একবার তাকালো। রাশেদ সাহেব তখনও অঘরে ঘুমোচ্ছেন। আগামী কয়েক সেকেন্ডের মধ্যে কি ঘটতে যাচ্ছে সে সম্পর্কে তার বিন্দু বিসর্গ ধারণাও ছিল না। ঠিক তখনই টিকিট মাস্টার তাদের বেঞ্চের সামনে এসে দাঁড়ালো। সে গম্ভীর কণ্ঠে নির্দেশ দিল, টিকিটগুলো দেখান। অরণ্য বিন্দুমাত্র বিচলিত না হয়ে নিজের পকেট থেকে টিকিট বের করে তার দিকে বাড়িয়ে ধরল। টিকিট মাস্টার সেটি মনোযোগ দিয়ে দেখল, মেশিন দিয়ে পাঞ্চ করল এবং মাথা ঝাঁকালো। এরপর তার তীক্ষ্ণ নজর পড়ল তানিশার ওপর। আর আপনার টিকিট কোথায়? সে প্রশ্ন করল। তানিশার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, তার মুখ দিয়ে কোনো শব্দই বেরোচ্ছিল না। তখনই অরণ্য খুব সাবলীলভাবে বলে উঠল, মাস্টার সাহেব, ওনাদের টিকিট আমার কাছেই আছে। তানিশা চমকে উঠে অরণ্যের দিকে তাকালো। অরণ্য অত্যন্ত সূক্ষ্ম ইশারায় তাকে নীরব থাকতে নির্দেশ দিল। তানিশা কাঁপা কাঁপা হাতে একটি কাগজ বের করে টিকিট মাস্টারের দিকে বাড়িয়ে দিল, যেটি কিছুক্ষণ আগেই অরণ্য তাকে কথার ছলে লুকিয়ে ধরিয়ে দিয়েছিল। টিকিট মাস্টার সেটি হাতে নিল। কয়েক সেকেন্ড সে কাগজটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। সেই মুহূর্তে তানিশার মনে হচ্ছিল যেন তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু টিকিট মাস্টার টুঁ শব্দটিও করল না। সে সেটি ফিরিয়ে দিল এবং সামনের দিকে পা বাড়াল। তানিশার ভ্যাকাশে মুখে স্বস্তির একটা প্রলেপ পড়ল। কিন্তু ঠিক তখনই টিকিট মাস্টারের চোখ গেল রাশেদ সাহেবের ওপর, যিনি বেঞ্চের এক কোণায় ঘুমোচ্ছিলেন। সে দাঁড়িয়ে পড়ল এবং জানতে চাইল, ইনি কে? এনার টিকিট কোথায়? তানিশার বুকের ধুকপুকানি মুহূর্তের মধ্যে দ্বিগুণ হয়ে গেল। সে কিছু একটা বলার উপক্রম করতেই অরণ্য মাঝখান থেকে বলে উঠল,
মাস্টার সাহেব, ইনি ওনার বাবা। শরীরটা বেশ খারাপ, তাই ঘুমোচ্ছেন। এনার টিকিটটাও আমার কাছেই আছে। টিকিট মাস্টার এক পলক রাশেদ সাহেবের দিকে তাকালো। হয়তো তারও মনে হলো যে প্রবীণ মানুষটি আসলেই অসুস্থ। সে আর বাড়তি কোনো জেরা করল না এবং পুনরায় হাঁটা শুরু করল। কিন্তু সে 2 পা এগোতেই হঠাৎ থমকে দাঁড়ালো আর অরণ্যের দিকে ঘুরে বলল, তোমার টিকিট তো অন্য ঘাটের। অরণ্য বুঝে গেল যে ঝামেলা এখানেই মিটে যায়নি। সে বিনীত স্বরে বলল, জি মাস্টার সাহেব, আমি পরের ঘাটে নামব। টিকিট মাস্টার ভ্রু কুঁচকে বলল, কিন্তু তুমি তো এখানে এদের সাথে বসে আছো, চলো তো একটু ওই দিকটা এসো। অরণ্য কোনো বাক্য ব্যয় না করে তার পিছু পিছু উঠে ডেকের এক পাশে চলে গেল। তানিশার দৃষ্টি এক নাগারে তাদের দিকেই স্থির হয়েছিল। একটু আড়ালে গিয়ে টিকিট মাস্টার নিচু গলায় বলল, আসল ঘটনাটা খুলে বলো তো, বিষয়টা কি? অরণ্য কোনো লুকোচুরি না করে পরিষ্কার জানিয়ে দিল, মাস্টার সাহেব, ওনাদের মানিব্যাগটা হারিয়ে গেছে। দৌড়ে এসে লঞ্চ ধরতে হয়েছে। এখন আপনি যদি রসিদ কাটেন তবে ওনারা খুব বিপাকে পড়ে যাবেন। টিকিট মাস্টার কিছুক্ষণ তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর বলল, সব ঠিক আছে, কিন্তু ডিউটি তো ডিউটি। বিনা টিকিটে ভ্রমণের জন্য ডাবল চার্জ দিতে হবে। সে এমন একটি টাকার অঙ্ক শোনাল যা তানিশা এবং তার বাবার বর্তমান পরিস্থিতির জন্য বেশ বড়সড় একটা ধাক্কা ছিল। অরণ্য কয়েক পলক নীরব থাকল। এরপর সে নিজের ওয়ালেট থেকে টাকা বের করে টিকিট মাস্টারের হাতে গুজে দিল। টিকিট মাস্টার সেই টাকা বুঝে নিয়ে রসিদ বই থেকে একটি স্লিপ ছিঁড়ে অরণ্যকে দিল। এবার সব ঠিক আছে, এই কথা বলে সে নিচের তলার দিকে নেমে গেল। অরণ্য কিছু সময় সেখানেই নিশ্চল দাঁড়িয়ে রইল। তারপর একটা লম্বা শ্বাস ছেড়ে পুনরায় নিজের জায়গার দিকে ফিরে এলো। তানিশা তখনও আতঙ্কে সিটিয়েছিল। অরণ্য তার পাশে বসতেই সে তড়িঘড়ি করে জানতে চাইল, কি হলো? অরণ্য ম্লান হেসে উত্তর দিল, ভয়ের কিছু নেই, সব মিটে গেছে। তানিশা হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু পরক্ষণেই তার মাথায় একটা চিন্তা এলো। সে দ্বিধাগ্রস্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কিন্তু ভাড়ার টাকাটা? অরণ্য প্রসঙ্গ পাল্টে ফেলার চেষ্টা করে বলল, ওসব নিয়ে ভাববেন না, খুব সাধারণ একটা ব্যাপার। তানিশা নিজের হাত ব্যাগ খুঁজতে শুরু করল। সেখানে খুচরো কিছু নোট ছাড়া আর কিছুই ছিল না। সে নিজের হাতের একটি আংটি খোলার চেষ্টা করতে করতে বলল, এটা আপনার কাছে রাখুন, আমার বোকামির জন্যই আপনাকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হলো। অরণ্য তড়িৎ গতিতে মাথা নেড়ে অসম্মতি জানাল, না না, এসবের কোনো প্রয়োজন নেই, সে বলল। কিন্তু তানিশা জেদ ধরে বলল, আপনি না থাকলে আমরা বাবা মেয়ে আজ কতটা যে হেনস্থার শিকার হতাম তা ভাবলেই গা শিউরে উঠছে। তার চোখ মুখে অকৃত্রিম কৃতজ্ঞতা ঝরে পড়ছিল। অরণ্য শান্ত গলায় বলল, আপনারা যে নিরাপদে পৌঁছাতে পারছেন এটাই আমার কাছে অনেক। তানিশা বেশ কিছুক্ষণ নির্বাক হয়ে রইল। সে পলকহীন চোখে অরণ্যের দিকে তাকিয়েছিল। হয়তো তার অবচেতন মন এই প্রথমবার উপলব্ধি করল যে পাশে বসা এই অচেনা যুবকটি কেবল একজন পরোপকারী মানুষই নয়, বরং তার চেয়েও বিশেষ কিছু। ঠিক ওই মুহূর্তে বেঞ্চের একপাশে ঘুমিয়ে থাকা রাশেদ সাহেবের তন্দ্রা ছুটে গেল। তিনি চোখ কচলাতে কচলাতে জানতে চাইলেন, কিরে মা, এতক্ষণ কিসের এত শোরগোল হচ্ছিল? তানিশা তড়িঘড়ি করে বলল, তেমন কিছু না বাবা, টিকিট মাস্টার এসেছিল। রাশেদ সাহেব হকচকিয়ে গেলেন, আরে সর্বনাশ, তারপর কি হলো? তানিশা হাসি মুখে অরণ্যের দিকে তাকিয়ে উত্তর দিল, ভয়ের কিছু নেই বাবা, অরণ্য সাহেব সব সামাল দিয়েছেন। রাশেদ সাহেব সাথে সাথে কৃতজ্ঞতায় হাত জোড় করলেন, বাবা, তুমি তো আজ আমাদের মান সম্মান বাঁচিয়ে দিলে। তিনি আবেগ তাড়িত কণ্ঠে বললেন। অরণ্য ব্যস্ত হয়ে তার হাত দুটো জড়িয়ে ধরে বলল, আরে আঙ্কেল, প্লিজ এমন করবেন না। কিন্তু রাশেদ সাহেবের ছলছলে চোখে কৃতজ্ঞতার ভাষা স্পষ্ট পড়া যাচ্ছিল। লঞ্চ এখন দ্রুতগতিতে তার গন্তব্যের দিকে ছুটে চলেছিল। নদীর চারপাশের পরিবেশ ধীরে ধীরে সন্ধ্যার অন্ধকারে ঢেকে যাচ্ছিল, কিন্তু দোতলার ডেকে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। তানিশা আনমনা হয়ে নদীর জলের দিকে তাকিয়েছিল, আর কিছুক্ষণ পরপরই তার আর চোখ অরণ্যের দিকে ঘুরে যাচ্ছিল।
সে নিজে কিছুতেই মেলাতে পারছিল না যে মাত্র কয়েক ঘন্টার এই নদীপথে তার হৃদয়ের গভীরে এই মিষ্টি অনুভূতির জন্ম কেন হচ্ছিল। যাই হোক দর্শক, বেশ কিছুক্ষণ পর অরণ্যই সেই নীরবতা ভাঙল। সে নরম গলায় জানতে চাইল, আপনারা আসলে কার দাওয়াতে যাচ্ছেন? তানিশা তার দিকে তাকিয়ে জবাব দিল, আমাদের এক দূর সম্পর্কের আত্মীয়, বাবার এক মামাতো ভাইয়ের বিবাহবার্ষিকী, ওখানেই যাচ্ছে। অরণ্য মাথা নেড়ে হাসতে হাসতে বলল, বাহ, আমিও তো আমার এক নিকটাত্মীয়ের বিবাহ বার্ষিকীতেই যাচ্ছি। দুজনের কেউই ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে তারা আসলে একই গন্তব্যের কথা আলোচনা করছে। কিছুক্ষণ পর রাশেদ সাহেব পুনরায় সোজা হয়ে বসলেন। তিনি চারপাশটা একবার দেখে নিয়ে অরণ্যের দিকে ফিরে বললেন, বাবা, আজ তুমি আমাদের জন্য যা আত্মত্যাগ করলে না, তা কেবল নিজের রক্তের মানুষরাই করে। বর্তমান যুগে কে কার এত উপকার করে? অরণ্য কিছুটা লাজুক ভঙ্গিতে হাসল। সে ধীর গলায় বলল, আঙ্কেল, এর মধ্যে আহামরি কিছু নেই। চোখের সামনে কেউ বিপদে পড়লে মানুষ হিসেবে সাহায্য করাটাই তো স্বাভাবিক। রাশেদ সাহেব সম্মতিসূচক মাথা নাড়লেন, কিন্তু তার চোখের দৃষ্টিতে তখনও অসীম কৃতজ্ঞতা জ্বলজ্বল করছিল। লঞ্চ একটি বড় ঘাটে নোঙর করতেই বেশ কয়েকজন যাত্রী নেমে গেল, আর কিছু নতুন মুখ ডেকে উঠল। একজন ঝালমুড়ি বিক্রেতা আর একজন চাওয়ালা হাঁক ডাক করতে করতে দোতলায় চলে এলো। অরণ্য তাদের ইশারা করে থামালো এবং কয়েক ঠোঙা ঝালমুড়ি আর 3 কাপ চা অর্ডার করল। তানিশার সাথে সাথে আপত্তি জানিয়ে বলল, আরে না না, থাক, আমরা নিয়ে নিচ্ছি। কিন্তু অরণ্য হাসতে হাসতে বাধা দিয়ে বলল, আরে একদম না, আজকের সান্ধ্যকালীন আড্ডাটা আমার তরফ থেকেই হোক। রাশেদ সাহেবও মানা করার চেষ্টা করলেন, কিন্তু অরণ্য তাদের কোনো কথাই কানে তুলল না। 3 জন মিলে আয়েশ করে ঝালমুড়ি আর চায়ের স্বাদ নিতে লাগল। লঞ্চের ওই ছোট্ট জায়গাটিতে যেন মুহূর্তেই একটি পারিবারিক আবহ তৈরি হয়ে গেল। চায়ের পর্ব শেষ হবার পর রাশেদ সাহেব পুনরায় বেঞ্চে হেলান দিয়ে আরাম করে বসলেন। এখন মূল আলোচনাটা অরণ্য আর তানিশার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তারা একে অপরের ব্যক্তিজীবন সম্পর্কে টুকটাক তথ্য বিনিময় করতে শুরু করল। তানিশা জানালো যে সে আর্কিটেকচার নিয়ে পড়ছে এবং ভবিষ্যতে নিজের একটি ফার্ম খোলার স্বপ্ন দেখে। অরণ্য জানালো যে সে পড়াশোনা শেষ করে নিজেদের পারিবারিক ব্যবসা পরিচালনা করছে। কথায় কথায় যে এতটা সময় কিভাবে পেরিয়ে গেল তা তারা নিজেরাও টের পায়নি। লঞ্চ এখন তার চূড়ান্ত গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছিল। চারপাশ পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। নদীর বুকে কেবল লঞ্চের সার্চলাইটের আলো ঠিকরে পড়ছে। তখনই স্পিকারে ঘোষণা এলো যে সামনের ঘাটটি এই লঞ্চের শেষ গন্তব্য। এই ঘোষণাটি কানে আসা মাত্রই তনিশার মনের ভেতর হঠাৎ এক অজানা শূন্যতা কাজ করতে শুরু করল। তার মনে হতে লাগল যে এই সুন্দর জার্নিটা এখানেই সমাপ্ত হতে চলেছে, এবং হয়তো এর সাথে সাথে এই মানুষটির সাথে তার দেখাও। অরণ্য মনের ভেতরও ঠিক একই রকম অনুভূতি উঁকি দিচ্ছিল। সে কয়েকবার সাহস সঞ্চয় করে তনিশার ফোন নম্বরটা চেয়ে নেওয়ার কথা ভেবেছিল, কিন্তু প্রতিবারই কি যেন একটা ভেবে নিজেকে আটকে রেখেছে। তার মনে হচ্ছিল তনিশা যদি বিষয়টা অন্যভাবে নেয়। দুজনের মনের গহীনে একই আকাঙ্ক্ষা বিরাজ করছিল, কিন্তু দুজনের কেউই সেটা মুখে প্রকাশ করার সাহস পাচ্ছিল না। কিছুক্ষণ পর লঞ্চটি শহরের প্রধান ঘাটে এসে ভিড়ল। এখানে যাত্রীদের বেশ হুড়োহুড়ি লেগে গেল। অনেকেই তাড়াহুড়ো করে নেমে গেল, কিন্তু অরণ্য, তনিশা এবং রাশেদ সাহেব নিজেদের জায়গাতেই স্থির বসে রইলেন। লঞ্চ কিছু সময় সেখানে বিরতি নিল এবং তারপর পুনরায় ইঞ্জিন চালু করল। এখন সামনের ঘাটটিতেই তাদের নামতে হবে। রাশেদ সাহেব নিজেদের জিনিসপত্র গোছগাছ করতে শুরু করলেন। তিনি তনিশাকে সতর্ক করে বললেন, মা, নিজের ব্যাগটা সাবধানে কাঁধে ঝুলিয়ে নাও, ঘাট চলে এসেছে। তনিশা সম্মতি জানালো, কিন্তু তার দৃষ্টি বারবার অরণ্যের দিকে নিবদ্ধ হচ্ছিল। সম্ভবত সে মনে মনে প্রার্থনা করছিল যে এই যাত্রাটা যদি আরও কিছুটা দীর্ঘ হতো। অল্প সময়ের মধ্যেই লঞ্চটি ধীর গতিতে পন্টুনের দিকে এগোতে লাগল। বাইরের ঘাটে বড় বড় হ্যালোজেন বাতি জ্বলছে। লঞ্চের ইঞ্জিনের শব্দ কমতে শুরু করল। রাশেদ সাহেব উঠে দাঁড়ালেন এবং নিজের ভারী ট্রাঙ্কটি টেনে নেওয়ার প্রস্তুতি নিলেন। তনিশাও উঠে দাঁড়াল।
অরণ্য তাদের ট্রাঙ্কটি ওঠাতে সাহায্য করল। লঞ্চ পন্টুনে ভিড়তেই 3 জন ধীর পায়ে নিচে নেমে এলো। ঘাটে তখন যাত্রীদের বেশ জটলা। বাইরে বেরোনোর জন্য সবাই দ্রুত টার্মিনালের মূল গেটের দিকে অগ্রসর হচ্ছিল। অরণ্য তাদের সাথে পাল্লা দিয়ে হাঁটতে শুরু করল। টার্মিনালের দিকে যেতে যেতে সে বলল, আপনারা বাইরের রাস্তা পর্যন্ত চলুন। আমার গন্তব্য ওই দিকেই। টার্মিনালের বাইরে আসতেই রাশেদ সাহেব বললেন, বাবা, এখন আমরা এখান থেকে একটি সিএনজি নিয়ে গন্তব্যে চলে যাব। তিনি পুনরায় অরণ্যকে মন থেকে দোয়া করলেন। অরণ্য বিনীত হেসে বিদায় জানালো। ওই মুহূর্তটিতে দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। তানিশা এবং অরণ্য দুজনেই অপলক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়েছিল, কিন্তু কারোর মুখ দিয়ে কোনো কথা সরছিল না। অবশেষে রাশেদ সাহেব তাগিদ দিলেন, চল মা, অনেক রাত হয়ে যাচ্ছে। তানিশা ভারাক্রান্ত মনে তার বাবার সাথে সামনের দিকে পা বাড়ালো, কিন্তু যেতে যেতে সে বারবার ঘাড় ঘুরিয়ে অরণ্যের দিকে তাকাচ্ছিল। অরণ্য ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে তাদের চলে যাওয়া দেখছিল। দেখতে দেখতে ভিড়ের মধ্যে তারা দুজন একসময় অরণ্যের চোখের আড়াল হয়ে গেল। অরণ্য বেশ কিছুটা সময় সেখানেই ভাস্কর্যের মতো দাঁড়িয়ে রইল। সে কিছুতেই মেলাতে পারছিল না যে হঠাৎ তার ভেতরটা এতটা ফাঁকা ফাঁকা লাগছে কেন। তার এমন অনুভূতি হচ্ছিল যেন এই কয়েক ঘন্টার নৌযাত্রায় তার জীবনের খুব মূল্যবান কিছু একটা হারিয়ে গেছে। অবশেষে সেও নিজেও টার্মিনালের বাইরে মূল রাস্তার দিকে পা বাড়ালো। তাকেও তো সেই দাওয়াতে উপস্থিত হতে হবে, যে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই সে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু তার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে কিছুক্ষণ পরই সেই অনুষ্ঠানে তার দেখা পুনরায় তানিশার সাথে হতে চলেছে। যাই হোক দর্শক, টার্মিনাল থেকে বাইরে আসার পর অরণ্য বেশ কিছুক্ষণ রাস্তাতেই দাঁড়িয়ে রইল। রাত তখন বেশ গভীর হয়েছে এবং রাস্তার সোডিয়াম বাতিগুলো চারপাশ আলোকিত করে রেখেছে। রিকশা, অটো আর সিএনজির অবিরাম যাতায়াত চলছে। কেউ সিএনজি খুঁজছে, কেউ রিকশা ডাকছে, আবার কেউ বা পায়ে হেঁটেই গন্তব্যের দিকে রওনা দিয়েছে। অরণ্য অবশেষে একটি ব্যাটারি চালিত অটোরিকশা থামালো এবং সেই কমিউনিটি সেন্টারের নাম বলল যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অটো ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তা ধরে এগোতে লাগল। পুরোটা পথ অরণ্যের চিন্তা জুড়ে কেবল সেই লঞ্চের স্মৃতিগুলোই ঘুরপাক খাচ্ছিল। বারবার তানিশার মায়াবী মুখটি তার কল্পনায় ভেসে উঠছিল। সে নিজেই নিজেকে প্রশ্ন করছিল যে মাত্র কয়েক ঘন্টার পরিচয়ে একজন মানুষের প্রতি এতটা টান কিভাবে তৈরি হতে পারে। প্রায় 20 মিনিট পর অটোটি সেই বিলাসবহুল কমিউনিটি সেন্টারের গেটে এসে ব্রেক কষল। বাইরের চোখ ধাঁধানো আলোকসজ্জায় পুরো ভবনটি উৎসবের আমেজ ছড়াচ্ছিল। প্রবেশদ্বারে তাজা গোলাপ আর রজনীগন্ধার রাজকীয় সাজ এবং ভেতর থেকে লাইভ ইনস্ট্রুমেন্টাল মিউজিকের সুর ভেসে আসছিল। অরণ্য অটোর ভাড়া মিটিয়ে দিয়ে ধীর পায়ে ভেতরের দিকে প্রবেশ করল। মূল ফটক পার হতেই সেখানে অতিথিদের উপচে পড়া ভিড় তার নজরে এলো। পরিচিত মুখগুলো এদিক ওদিক ঘোরাফেরা করছিল। কেউ মূল মঞ্চের সামনে ছবি তোলায় ব্যস্ত, আবার কেউ বা বুফে কাউন্টারের চারপাশে দাঁড়িয়ে খোশগল্পে মেতে আছে। অরণ্য ভেতরে প্রবেশ করে তার পরিচিত আত্মীয়দের খুঁজতে লাগল। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ তার চোখ আটকে গেল একটু দূরে দাঁড়িয়ে থাকা একটি পরিচিত অবয়বের ওপর। সে মুহূর্তের জন্য থমকে দাঁড়াল। ঠিক তার সামনেই তানিশা দাঁড়িয়ে আছে। তার পাশেই রাশেদ সাহেবও রয়েছেন। তারা অন্য কোনো এক অতিথির সাথে কুশল বিনিময়ে ব্যস্ত। অরণ্য নিজের চোখে যেন বিশ্বাসই করতে পারছিল না। তার কাছে পুরো ব্যাপারটা একটা ঘোরের মতো মনে হচ্ছিল। ঠিক সেই সময় তানিশার চোখও অরণ্যের ওপর স্থির হল। প্রথম দর্শনে সেও কয়েক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। পরক্ষণেই তার চেহারায় চূড়ান্ত বিস্ময়ের সাথে সাথে এক অনাবিল আনন্দের আভা ফুটে উঠল। সে কাল বিলম্ব না করে তার বাবাকে নিয়ে অরণ্যের দিকে ছুটে এলো। একেবারে কাছাকাছি আসতেই সে আবেগ সামলে না পেরে বলে উঠল, আপনি এখানে?
অরণ্য প্রাণ খুলে হেসে ফেলল এবং বলল, আমিও তো আপনাকে ঠিক একই প্রশ্ন করতে যাচ্ছিলাম। আপনারা এখানে কিভাবে এলেন? তানিশা উচ্ছ্বসিত কণ্ঠে জানাল, আমরা তো এই বিবাহবার্ষিকীর অনুষ্ঠানেই যোগ দিতে এসেছি। অরণ্য হাসি মুখে জবাব দিল, তার মানে দাঁড়ালো আমরা দুজন আসলে একই অনুষ্ঠানে যোগ দিতে এসেছি। রাশেদ সাহেবও এই অভাবনীয় মিল দেখে অবাক হয়ে গেলেন। তিনি সবিস্ময়ে বললেন, আরে বাবা, এটা তো একেবারে রূপকথার মতো একটা ব্যাপার হয়ে গেল। আমরা সারা রাস্তা তোমার মহানুভবতার কথাই আলোচনা করছিলাম, আর এখানে এসে কিনা আবার তোমার সাথেই দেখা হয়ে গেল। তানিশার মুখেও তখন খুশির ঝিলিক। হয়তো তার মনেও এত দ্রুত পুনরায় দেখা হওয়ার কোনো কল্পনাই ছিল না। চারপাশের কোলাহল আর ভিড়ভাট্টা বেশি থাকায় তারা তিনজন সেখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে রইল না। কিছুক্ষণ পর সুযোগ বুঝেই তানিশা এবং অরণ্য কমিউনিটি সেন্টারের দোতলার একটি নিরিবিলি ব্যালকনিতে গিয়ে বসল। এখন দুজনের মুখাবয়বেই সেই হারিয়ে যাওয়া আনন্দটা পুনরায় ফিরে এসেছিল, যা লঞ্চ থেকে নামার মুহূর্তে বিষাদে পরিণত হয়েছিল। অরণ্য হাসতে হাসতে বলল, সত্যি কথা বলতে কি, আমার তো মনে হয়েছিল আজকের পর হয়তো আর কোনোদিনই আমাদের দেখা হবে না। তানিশা লাজুক হেসে উত্তর দিল, আমার মনের ভেতর কিন্তু একটা অদ্ভুত বিশ্বাস কাজ করছিল যে কোনো না কোনো একদিন আমাদের ঠিকই আবার দেখা হবে। দুজনে মিলে ব্যালকনিতে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে গল্পগুজব করতে লাগল। লঞ্চের সেই জার্নি, টিকিট চেকারের ঘটনা আর যাত্রাপথের টুকটাক খুনসুটির কথা স্মরণ করে দুজনেই হাসিতে ফেটে পড়ছিল। সেই রাতে চারদিকে ছিল উৎসবের কোলাহল, কিন্তু অরণ্য আর তানিশার জন্য পৃথিবীর সময় যেন থমকে দাঁড়িয়েছিল। পরের দিনও তাদের কিছু পারিবারিক পুনর্মিলনী ছিল, সে কারণে দুজনেই সেই শহরে থেকে গিয়েছিল। পরের দিন তারা দুজন একসাথে শহরের বিখ্যাত জায়গাগুলো ঘুরে দেখল এবং নিজেদের স্বপ্ন ও ভবিষ্যৎ নিয়ে অনেক কথা বলল। এখন তাদের মধ্যকার সেই প্রাথমিক জড়তা আর সংকোচ একেবারেই বিলীন হয়ে গিয়েছিল। দুজনেরই অবচেতন মনই ধীরে ধীরে এই চরম সত্যটি উপলব্ধি করতে শুরু করেছিল যে তাদের এই সাক্ষাৎ নিছক কোনো দুর্ঘটনা ছিল না, বরং এটা ছিল নিয়তির এক অপূর্ব পরিকল্পনা। টানা কয়েকদিন ধরে উৎসবের আমেজ চলল এবং এই অল্প কটা দিনেই দুজনের মধ্যে এক আত্মিক বন্ধন গড়ে উঠল। অনুষ্ঠান শেষে যখন সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে শুরু করল, তখন অরণ্য আর তানিশাও সেই একই লঞ্চে ফিরতি পথ ধরল। ফেরার পথে তারা দুজন আগের চেয়েও অনেক বেশি স্বাচ্ছন্দ্যের সাথে নিজেদের অনুভূতি প্রকাশ করছিল। কিন্তু যখন তাদের নামার ঘাটটি কাছাকাছি আসতে শুরু করল, তখন দুজনের মন পুনরায় ভারী হয়ে উঠল। তানিশা তার বাবার সাথে নির্দিষ্ট ঘাটে নেমে গেল এবং অরণ্য তার গন্তব্যে রওনা হল। কিন্তু এবারের এই বিদায় বেলায় তাদের মধ্যকার দূরত্বটা ছিল শুধুই ভৌগোলিক। হৃদয়ের দূরত্ব ততক্ষণে শূন্যের কোঠায় নেমে এসেছে। এই ঘটনার পর থেকে দুজনের যোগাযোগের মাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করল। অরণ্য মাঝে মাঝেই তানিশার ইউনিভার্সিটির ক্যাম্পাসে তার সাথে দেখা করতে চলে আসত। ছুটির দিনগুলোতে তারা দুজন কোনো ছিমছাম কফি শপে বসে কফি খেতে খেতে ঘণ্টার পর ঘণ্টা আড্ডায় মেতে উঠত। সময়ের পরিক্রমায় তাদের এই সম্পর্ক ভালোবাসার এক শক্ত ভিতের উপর দাঁড়াল। বেশ কিছুদিন পর অরণ্য তার পরিবারের সদস্যদের কাছে সবকিছু খুলে বলল। প্রথম দিকে পরিবারের বয়োজ্যেষ্ঠদের মধ্যে কিছুটা দ্বিধা কাজ করলেও যখন দুই পরিবারের অভিভাবকরা মুখোমুখি বসলেন, তখন তারাও বুঝতে পারলেন যে এই দুজন একে অপরের পরিপূরক। অবশেষে দুই পরিবারের পূর্ণ সম্মতিতে তাদের বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করা হল। মাস কয়েক পর সেই কাঙ্ক্ষিত দিনটি এসেই গেল, যার জন্য তারা দুজন অধীর আগ্রহে প্রহর গুনছিল। অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজন আর দুই পরিবারের আত্মীয় স্বজনের উপস্থিতিতে অরণ্য এবং তানিশার 4 হাত এক হল।
বিয়ের আসরে দুজনের মুখেই সেই একই লাজুক অথচ তৃপ্তির হাসি খেলা করছিল, ঠিক যে হাসিটা প্রথমবার লঞ্চের পাটাতনে পড়ে যাওয়ার পর তারা হেসেছিল। দর্শক, এই বাস্তবধর্মী গল্পটি আমাদের এই শিক্ষাই দেয় যে মানুষের জীবনে অনেক সময় নিঃস্বার্থভাবে করা একটি ছোটখাটো উপকারও কারো সম্পূর্ণ জীবনের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। একজন মানুষের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে তার বিনয়ী আচরণ এবং কলুষমুক্ত হৃদয়ের মাঝে। অরণ্য যদি সেদিন নিজের জায়গা থেকে ছুটে গিয়ে তাদের বিপদে সাহায্য না করত, তাহলে হয়তো এই সুন্দর সম্পর্কটির কখনোই জন্ম হতো না এবং দুটি ভিন্ন পথের পথিক কখনোই এক মোহনায় মিলিত হতো না। কিন্তু এবার আপনারা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন, যদি আপনারা অরণ্যের স্থানে থাকতেন, তবে কি চলন্ত লঞ্চে কোনো সম্পূর্ণ অপরিচিত তরুণী এবং তার বয়স্ক বাবাকে সাহায্য করার জন্যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে আসতেন? আর যদি আপনারা তানিশার স্থানে থাকতেন, তবে কি এমন একজন অপরিচিত যুবকের প্রতি এতটা অগাধ বিশ্বাস স্থাপন করতে পারতেন, যে কিনা মাত্র কয়েক ঘন্টার পরিচয় আপনাদের এত বড় একটি বিপদ থেকে উদ্ধার করেছিল? আপনাদের কি মনে হয়, অরণ্যের সেই তাৎক্ষণিক সিদ্ধান্তটি বেশি সাহসিকতার পরিচায়ক ছিল, নাকি তানিশার সেই অটুট বিশ্বাসটা বেশি অমূল্য ছিল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের প্রতিটি মন্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে পড়ি। আর যদি এই ভিন্নধর্মী ভালোবাসার গল্পটি আপনাদের হৃদয়ে স্পর্শ করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এভাবেই নিত্য নতুন ও মন ছুঁয়ে যাওয়া সব গল্পের সাথে যুক্ত থাকুন। খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্পের সাথে।